আসসালামু আলাইকুম। সম্প্রতি দক্ষিণ এশিয়ার মধ্যে যে সকল বিষয়বস্তু ঘটছে, সে সকল বিষয়বস্তু নিয়ে দ্য ডেমোক্র্যাট নামক একটি গণমাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটি মূলত হিউম্যান রাইটস ওয়াচ কর্তৃক বর্ণিত এবং হিউম্যান রাইটস ওয়াচের যে সকল সদস্যবৃন্দ রয়েছেন বা যে সকল বিশ্লেষকরা রয়েছেন, তাদের কাছ থেকে এই সকল বিষয়বস্তু বা তথ্য উপাত্ত সংগ্রহ করে, মতামত সংগ্রহ করে এই গণমাধ্যমটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে একদিকে যেমন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ঠিক একইভাবে অন্যদিকে যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কি ফিরছেন না, এই বিষয়ে কিন্তু নানা ধরনের আলোচনা বা বিশ্লেষণ তারা তুলে ধরেছে। একই সাথে এই যে দক্ষিণ এশিয়ায় যে ছায়া যুদ্ধ পরিস্থিতি বিরাজমান রয়েছে, সেই বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার প্রকৃতপক্ষে ভূমিকা পূর্বে কি ছিল এবং বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের ভূমিকা কি দাঁড়াচ্ছে? এই সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদনটি প্রকাশ করেছে। তো প্রথমত তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে বা যে বিষয়টি তুলে ধরেছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন ধরনের পরিকল্পনা। এখানে ভালো খারাপ উভয় প্রেক্ষাপটই কিন্তু তারা আলোচনার মাধ্যমে তুলে ধরেছে। প্রথমত তারা যেটি বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা এবং শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে, সেই পতন পরবর্তীতে বাংলাদেশ অস্থিতিশীল ছিল এবং সেই অস্থিতিশীল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্নভাবে বাংলাদেশকে স্থিতিশীল করার চেষ্টা করছেন এবং এর জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে উনার কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করছেন এবং অনেকের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ চাচ্ছেন, অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতারও আহ্বান করছেন। এর পরবর্তীতে তারা যে বিষয়টি উল্লেখ করেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টিতে তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উনার যে একটি ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দীর্ঘায়ন করার জন্য একটি পদ্ধতি গ্রহণ করছেন এবং সেই পদ্ধতি হতে পারে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে উনার যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতাগুলোকে তুলে ধরে উনি বাংলাদেশকে যেভাবে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন এবং উনি সফল হচ্ছেন, সেই সফলতার আলোকে উনি উনার ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন এবং বাংলাদেশকে একটি পরিপূর্ণ স্থিতিশীল রাষ্ট্র হিসাবে গড়ে তুলে তারপর উনি একটি নির্বাচন দিবেন। এই ছিল তাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিভিন্ন পরিকল্পনা বিষয়ক আলোচনা বা বিশ্লেষণের একটি অংশ। এর বাইরেও তারা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সুফল এবং ব্যর্থতা নিয়ে। পরবর্তীতে যে বিষয়টি তারা এখানে তুলে এনেছে সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশকে ঘিরে যে ভূ-রাজনীতি চলছে, সেই ভূ-রাজনীতিতে শেখ হাসিনার প্রেক্ষাপট কি ছিল বা আওয়ামী লীগ সরকারের প্রেক্ষাপট কি ছিল? সেখানে তারা বিষয়টি খুবই সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছে এবং বলেছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অতীতে ভালো ছিল এবং শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশ শাসন করছিল, তখন বাংলাদেশের মধ্যে এই ধরনের কোনো তৎপরতা তারা লক্ষ্য করেনি বা মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বিভিন্ন যে সকল জটিল বিষয় বর্তমানে বাংলাদেশ ভূখণ্ডকে কেন্দ্র করে সৃষ্টি হয়ে আছে, সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য করেনি। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের এই ভূখণ্ডে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিগুলোর জন্য তারা মূলত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনকে দায়ী করেছে। এখানে স্পেসিফিক ভাবে কাউকে কিন্তু তারা দোষারোপ করেনি। তবে এটি বলেছে যে শেখ হাসিনার আমল থেকে বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ। সেটা মানবাধিকারের দিক থেকে হোক কিংবা নির্যাতন, নিপীড়ন অথবা বাংলাদেশের যে জনসাধারণ রয়েছেন তাদের যে একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সবকিছু মিলিয়ে তারা একটি হিসাব টেনে এই মন্তব্যটি করেছে। এবং সর্বশেষ এই বিষয়ে তারা যেটি উদাহরণ হিসাবে তুলে ধরেছে সেটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এবং রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। ধৈর্যের পরিচয় দিয়ে উনি রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান করিয়েছেন। কিন্তু উনার আমলে
রোহিঙ্গাদের অনুপ্রবেশ খুব একটা লক্ষ্য করা যায়নি। যারাই এসেছিল তারাই মোটামুটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পেরেছে এবং উনি আর্থিকভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন এবং আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত দেওয়ার জন্য। কিন্তু মায়ানমারের যারা রোহিঙ্গা বিরোধী রয়েছেন কিংবা রাখাইন বিরোধী রয়েছেন তারা এই বিষয়টিতে ঐকমত্য পোষণ করেননি বিধায় শেখ হাসিনা এই বিষয়টি করতে পারেননি। সুতরাং তারা বর্তমান প্রেক্ষাপট এবং অতীতের প্রেক্ষাপট দুটোর তুলনা করে কিন্তু শেখ হাসিনার সরকারকে তথাকথিত ভালো হিসাবে তুলে ধরেছে। এখন যে বিষয়টি তারা সর্বশেষ উল্লেখ করেছে সেটি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড এবং এই যে বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশটি নিয়ে একটি ছায়াযুদ্ধের সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে। মূলত মানবাধিকার সংস্থাগুলো যে সকল বিষয়বস্তু নিয়ে কাজ করে, সেই সকল বিষয়বস্তুতে যুদ্ধ কিন্তু তারা কোনোভাবেই প্রাধান্য দেয় না। যার ফলশ্রুতিতে এই যুদ্ধ বিগ্রহ ঘটার সময় বা যে সকল জায়গায় যুদ্ধ বিগ্রহের আভাস সৃষ্টি হয়, সেই সকল জায়গায় নিয়ে তারা বিশদ রিসার্চ করে। এখন তারা এই যে ছায়াযুদ্ধ বলল, ছায়াযুদ্ধ প্রকৃতপক্ষে আসলে কিভাবে সংগঠিত হতে চলেছে বা আদৌ ছায়াযুদ্ধ হচ্ছে কিনা? এখানে দেখুন ভারত এবং পাকিস্তান কিন্তু প্রকৃতপক্ষে বহু বছর ধরে তাদের যে একটি রেষারেষি রয়েছে সীমান্ত নিয়ে, সেটি কিন্তু এখন চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভারতের সাথে উনাদের মিত্রশক্তি অবস্থান করছেন, আবার পাকিস্তানের সাথে উনাদের মিত্রশক্তি অবস্থান করছেন। কিন্তু এখানে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ছায়াযুদ্ধ কিভাবে সৃষ্টি হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে, সেটি হচ্ছে আফগানিস্তান কর্তৃক কিন্তু পাকিস্তানে আক্রমণ করার একটি সম্ভাবনা তারা লক্ষ্য করেছে বা প্রেডিকশন করেছে। মূলত এখানে আফগানিস্তান ছায়াযুদ্ধের উপকরণ হিসাবে কাজ করছে ভারতের হয়ে। এখন দ্বিতীয়ত যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে এই যে মায়ানমার বিষয়ক যে ইস্যুটি আমরা দেখতে পাচ্ছি, রাখাইন জান্তা সরকার এবং এই যে আমাদের বাংলাদেশের করিডোর, এই সকল বিষয়বস্তু নিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে ছায়াযুদ্ধে লিপ্ত হতে চলছে, এই ধরনের একটি বিষয় তারা তুলে এনেছে। এখানে মার্কিন প্রশাসন রয়েছে, অন্যদিকে চীন রয়েছে। এখন এই যে ৩টি দেশ প্রকৃতপক্ষে কিন্তু কোনোভাবে সরাসরি যুদ্ধে লিপ্ত হচ্ছে না। বরঞ্চ এখানে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে মায়ানমারের সাথে এক ধরনের সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য। যদিও এটি তাদের একটি বিশ্লেষণ। তারা এর পরবর্তীতে বলেছে যে এটি হয়তোবা নাও ঘটতে পারে। তো এখানে বাংলাদেশ প্রকৃতপক্ষে ছায়া যুদ্ধের একটি উপাদান হিসেবে কাজ করছে। আমি আগেই বলেছি তারা কিন্তু যুদ্ধ বিগ্রহ চায় না। সুতরাং এই যে ছায়াযুদ্ধ, এই ছায়াযুদ্ধের প্রেক্ষিতে এই যে ভূখণ্ডগুলো রয়েছে, এই ভূখণ্ডগুলো থেকে শুরু করে মিত্রশক্তি এবং যে শত্রু শক্তিগুলো রয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের যুদ্ধ তৎপরতা ছড়িয়ে পড়তে পারে। যার ফলশ্রুতিতে তারা একটি বৃহৎ যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের এখানে আন্দাজ করা শুরু করেছে। এই যে একটি বিষয়, এই বিষয়টির সাথে তারা বলেছে যে শেখ হাসিনার যে আমল ছিল বা শেখ হাসিনার যে শাসন আমল ছিল, সেই শাসন আমলে যেভাবেই হোক শেখ হাসিনা কিন্তু এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন এবং তারা সর্বশেষ যে উক্তিটি দিয়েছে বা যে বিষয়টি তারা তুলে ধরেছে সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় যদি আন্তর্জাতিক লবিং তদবির এবং বিভিন্ন প্রক্রিয়া যদি শেখ হাসিনা এখানে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসেন, তাহলে এই যে ছায়াযুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন বিষয় কার্যকর হতে শুরু হয়েছে, এগুলো প্রকৃতপক্ষে দমন করা সম্ভব। এবং শেখ হাসিনাই যেহেতু এতদিন এত বছর এগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, তাহলে উনি প্রকৃতপক্ষে এগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এখন প্রকৃতপক্ষে আসলে যে বিষয়টি দেখার অপেক্ষায় সেটি হচ্ছে তাদের এই বিশ্লেষণ বা তাদের এই বার্তা যেটি প্রচারিত হয়েছে, এটির সাথে আন্তর্জাতিক মহল একমত পোষণ হয় কিনা এবং এই বিশদ বিষয়গুলো একটি সমাধানের পর্যায়ে যায় কিনা।